দর্শক, আর্থিক খাত এবং চীনা ব্যাংক সবকিছু মিলিয়ে আজকে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম। জনাব খোরশেদ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা শুরুতে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে চীন আমাদের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী বন্ধু এবং রপ্তানিকারক দেশ হিসেবে শীর্ষে, যেটা আমরা প্রতিদিন দেখলাম। সেক্ষেত্রে আপনারা নতুন যারা ম্যানেজমেন্ট এসেছেন দীর্ঘ 15 বছরের জটলা শেষ করে, এই ম্যানেজমেন্ট কতটুকু কাজ করছেন চীনের সাথে? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা এসেছি এরকম একটা সময় যখন আমাদের বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই নড়বড়ে। এই সময়ের ভিতরে আমরা এখানে দায়িত্ব নিয়েছি। তো দায়িত্ব নেওয়ার পরে আমরা কিছু আমাদের নিজস্ব পলিসি আমরা চিন্তা ভাবনা করেছি যে আমাদের কি কি কাজগুলো করলে বাংলাদেশের জন্য আমাদের উন্নতি হবে, অর্থনৈতিক উন্নতি করার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি। এটার উপরে আমরা একটা কমিটি করেছি। আমার একটা কমিটি করে তাদের সঙ্গে বিভিন্ন জনের পরামর্শ নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করতেছি যে এই 5-6টা জিনিস যদি আপাতত আমরা নিতে পারি, আমাদের সামান্য কিছু হইলেও আমাদের অর্থনীতির উন্নতি হবে। এই ধরনের চিন্তা ভাবনা করে যখন আমাদের এই রাষ্ট্রদূতের সঙ্গে, চীনা রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের সাক্ষাতের বিষয় হলো, তখন আমরা ওনাদেরকে লিখিতভাবে আমরা কিছুটা আমাদের যে আগ্রহ বা আমরা কি চাচ্ছি, আমরা তো মুখে মুখে বলি, আমি ওটা লিখিত আকারে দিয়েছি যে আমরা যদি এই জিনিস পাই আমাদের দেশের জন্য উন্নত হবে। যেহেতু তারা একটা বড় দেশ, সারা বিশ্বের ভিতরে মনে করেন তাদের টেকনোলজি এত উন্নত মানের যে এখন কোথায় আমাদের যাওয়ার রাস্তা নেই একমাত্র এই চীন দেশ ছাড়া। সেক্ষেত্রে চীনের দূতাবাসের ফিডব্যাকটা কেমন পেয়েছে? না, এখন তো ওনারা আমাদের জিনিসগুলা দেখে পর্যবেক্ষণ করতেছেন এবং ওনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে জানাচ্ছেন কি কি হবে না হবে, কিছু পরিকল্পনা। এটা তো ধরেন একদিনের ব্যাপার না, এগুলো তারা তাদের সেন্ট্রালে আলোচনা করবে। তবে আমরা আশা করি হয়তো আমরা যে প্রস্তাব দিয়েছি তার ভিতরে 2-4টা আমরা পাবো, এতে আমাদের আমরা আশা ব্যক্ত করি। বাংলাদেশে ব্যাংক কিনে নেওয়ার চেয়ে চীনা কোনো ব্যাংকের শাখা বাংলাদেশে প্রতিস্থাপন করা, ওপেন করা, এটা কতটুকু সহজ মনে করেন? না, আসলে ধরেন দেখেন, আপনি তো বলেছেন একটু আগে আপনাদের সংবাদে যে চীন বাংলাদেশে প্রায় $16.8 বিলিয়ন এক্সপোর্ট করে। রাইট। আমরা করি কত মনে করেন 7.5 মিলিয়ন। হ্যাঁ, তো এখন 750 মিলিয়ন। তো এখন যদি এই অবস্থায় দেখেন, ছোট ছোট দেশ মনে করেন শ্রীলঙ্কার মতো দেশ, তার একটা ব্যাংক আছে, বিভিন্ন দেশের ব্যাংক আছে, কিন্তু চীন এত বড় একটা দেশ হয়ে আমাদের দেশে কেন ব্যাংক নাই? এটা কিন্তু যদি ব্যাংকটা আমাদের এখানে একটা থাকতো, আমরা কিন্তু বহু দিক থেকে একটা উপকার পেতাম। যেমন একটা বলা যায়, দেখেন চীনের তো ওদের অর্থনৈতিক অবস্থা ভালো, তাদের একটা ব্যাংক যদি নিজস্ব ফান্ড নিয়ে এখানে আসে, তারা কিন্তু আমাদেরও ফাইন্যান্স করতে পারে। আচ্ছা, যেসব ফ্যাক্টরিগুলো মনে করেন আমরা এখন অর্থনীতি বা আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের জন্য আমরা ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরতেছি এই কারণে যে আমাদের ব্যাংকের কাছে এখন ওই ধরনের ফান্ড নাই যে আমাদের দিয়ে সাহায্য করবে। টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে, দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আমাদের যুব সমাজ তো হিউজ পরিমাণ একটা পরিসংখ্যান আছে, তাদের জন্য আসলে চীন কতটা ভূমিকা রাখতে পারে? না, ওনারা কিন্তু বিশেষভাবে আগ্রহী বিভিন্ন প্রভিন্স থেকে। আমি আপনাকে বলি, চীন দেশে হয়েছে কি, তাদের বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন জিনিসগুলা তারা একটার উপরে ভালো যেগুলা তারা আমাদের সাথে আসতেছে, আমাদের এসে প্রস্তাব দিচ্ছে। যেমন কিছুদিন আগে আসছে, তারা বলতেছে বাংলাদেশে চীন দেশের একটা ভালো হসপিটাল দরকার, আমরা তোমাদের সাহায্য করতে চাই। তাদের উদ্দেশ্য কি, যে আমাদের সাহায্য করার জন্য তারা একটা হসপিটাল করতে চায়। এখন আমরা আগ্রহী কিনা, তো এই ধরনের কথা আমাদের একটা প্রস্তাব দিচ্ছে। আমরা চিন্তা ভাবনা করছি, আমরা বিভিন্ন ধরনের এই জিনিসগুলোর উপরে আলোচনা করে দেখেন, এখনও কিন্তু আমাদের 3-4 জন লোক চায়নার হেনান প্রভিন্সে আছে, সেইখানে এই বিষয়ে কথাবার্তা হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কিন্তু আগের মতো বসে থেকে এই চেম্বারকে চালাচ্ছি না, আমরা অ্যাক্টিভলি আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশের জন্য কিছু অবদান যাতে আমরা রেখে যেতে পারি, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা জানতে চাই 2025 সালে যে অর্থনৈতিক ম্যারাথনের মধ্য দিয়ে আমরা গেলাম, গত 15 বছরের জটলা এই আর্থিক খাতের উপর পড়েছে, সেই প্রেক্ষাপটে এখন কি মনে হচ্ছে বেসরকারি খাতে আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কি অবস্থা, মার্কেটের সব কিছু সিনারিও কি অবস্থা? আমি বিশেষ করে টেক্সটাইলের সঙ্গে জড়িত। যদি টেক্সটাইলের কথা বলি তাহলে আমি বলবো যে আমার 53 বছর বয়স এই টেক্সটাইলে আমি জড়িত, আমি এরকম চরম অবস্থা কখনো দেখিনি। আমাদের এখন অবস্থা এরকম হয়েছে যে আমি জানি না যে কি হলো, আমাদের অনেক মিলে আপনার সুতা রাখার জায়গা নেই, যার জন্য যেমন আমার বলি 15 তারিখে আমার মিল আমি 30% বন্ধ করে দিয়ে আসছি। কারণ হয়েছে আমার স্টোরে জায়গা নেই সুতা রাখার, আমি বিক্রি করতে পারতেছি না। আমাকে 5 তারিখে বেতন দিতে হবে, আমাকে 5 তারিখে গ্যাস বিল দিতে হবে,
বিদ্যুৎ বিল তো আমি কোথায় থেকে দিব? আমি তো উৎপন্ন করে শুধু যদি আমি স্টোর ভরে রাখি, এটা কিন্তু ব্যবসার নিয়ম না। ব্যবসাতে লাভ হবে, লোকসান হবে, কিন্তু আসলে বিক্রি হচ্ছে না। কেন বিক্রি হচ্ছে না, এইটাও আমরা অনেক কিছু রিসার্চ করেছি। আমি কালকেও একটা মার্কেটে গিয়েছি কিছু জিনিস দেখার জন্য, যে আমাদের কারণগুলোকে রিটেলারের কাছে গিয়ে জানতে চাচ্ছি, যে গিয়ে দেখি যে সব বিদেশি কাপড়, সব কাপড় বন্ডের কাপড়। আমি কালকে দেখে আমি বুঝতে পারলাম যে যে জিনিসগুলো আমরা শুনেছি আপনাদের মাধ্যমে, বিভিন্ন নিউজে বা বিভিন্ন আর্টিকেলে আপনারা লিখেছেন যে এই ধরনের কাপড় বাজার, কালকে আমি নিজে গিয়ে দেখেছি। আমি 2-3টা দোকানে গিয়েছিলাম দেখার জন্য, দেখেছি সত্যিকারের বিদেশি কাপড়ের সয়লাভ হয়ে গেছে, যার জন্য আমাদের বাংলাদেশি যে পণ্য, আপনার কাপড় বা সুতা, এগুলো কিন্তু বিক্রি হচ্ছে না। সমাধানের পথ কি মনে করছে? এখন সমাধানের পথ হইল, যেটা আমার দৃষ্টিতে আমি যদি বলি, সেটা হলো যে বন্ড মিসইউজটা বন্ধ করতে হবে। এটা হলো আমাদের এই অর্থনীতি, যে টেক্সটাইল যে আজকে এই চরম দুর্দশায়, এই দুর্দশা থেকে বের হতে হইলে দেখেন কাপড়গুলো নিয়ে বরং তো অটোমেশন করে ফেলেছে এনবিআর, সেক্ষেত্রে এখন সেই প্রভাবটা কতটুকু কমবে? এইটা এখন বলা যাবে না, কারণ হচ্ছে দেখেন আগেও তো সিস্টেম ছিল, একদম ছিল না, কিন্তু আমাদের জিনিস তো মনিটরিং করা হয় নাই। যদি মনিটরিং করা হতো, আপনি দেখতে পাচ্ছেন যে একটা ফ্যাক্টরি নাই, সে এত কোটি টাকার কাপড় এনে বিক্রি করে দিয়ে গেছে। কেন নিয়ে আসছে এত কোটি হ্যাঁ, টাকা? তা আমার প্রশ্ন আপনার কাছে, যে আপনি যেহেতু এনবিআরের দায়িত্ব ছিল, তো এনবিআর মনিটরিং করতে পারে নাই। এখন আপনি যে বলতেছেন অনলাইন করলেন, সেই অনলাইনেও আপনাকে মনিটরিং করতে হবে। আমাদের বক্তব্য হচ্ছে প্রতিটি কাজকে মনিটরিং, স্বচ্ছতা থাকতে হবে, যাতে আমাদের নিজস্ব বাংলাদেশি যে শিল্প অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, এবং আপনি জানেন কত শ্রমিকের এখানে আজকে কর্মসংস্থান হয়েছে। আজকে যদি আপনি বিদেশি জিনিসপত্র এনে দেন, তাহলে এই মিলগুলোর কী হবে এবং এই শ্রমিকদের কী হবে? তো আমরা চাচ্ছি যে আমাদের অর্থনীতি, দেখেন প্রত্যেকটা দেশেই তার নিজস্ব অর্থনীতি আগে দেখতে হয়। তো আমাদের এখানে যে জিনিসটা হয়েছে, আমি ধরেন আমাদের তো টেক্সটাইলটা আমরা গড়ে উঠেছি, কিন্তু সবচেয়ে ভালো সময় গেছে আমাদের 81 সন থেকে। আমরা কিন্তু টেক্সটাইলটা উত্থান হয়েছে 81 থেকে। কেন উত্থান হয়েছিল? আমাদের নিজস্ব, আপনি জানেন আমাদের তখন 15 কোটি লোক, বা আমাদের যে যে লোকগুলো আছে এখন বর্তমানে, এটার কিন্তু সম্পূর্ণ কাপড়গুলো আমরা দিয়ে আসছিলাম। এটা কিন্তু বাজার, বিরাট বাজার, ধরেন $11 বিলিয়ন। আমরা শেষের দিকে আলোচনার। আচ্ছা, তো এখন যদি আপনি আমাদেরকে বাঁচাতে চান, আমরা চাই না যে আমাদের শিল্পটা পাট শিল্পের মতো হয়ে যাক, যার জন্য আপনাকে আমাকে সাপোর্ট দিতে হবে দেশের অর্থনীতি উন্নয়নের জন্য, দেশীয় ব্যাংকগুলোর বাঁচার জন্য, আমাদের লোনগুলো যাতে আমরা সময় মতো ফেরত দিতে পারি এবং কর্মসংস্থান যেন ধরে রাখতে পারি। এই জন্য এনবিআরের কাছে আমাদের অনুরোধ, আপনার জিনিসটা মনিটরিং করে আমাদের রক্ষা করেন। অনেক অনেক ধন্যবাদ খুরশিদ ভাই আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আলোচনা করছিলাম দেশে চীনা ব্যাংকিং ওপেন, একই সঙ্গে বাংলাদেশের রপ্তানি, রেমিটেন্স, রিজার্ভ সবকিছু মিলে আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন বাংলাদেশ চায়না চেম্বারের সভাপতি জনাব খুরশিদ আলম।